বিদেশিদের কবজায় চট্টগ্রাম বন্দর ইজারা নিয়ে গোপন চুক্তির অভিযোগ তুলে বিক্ষোভ, জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ। এবং জলবায়ুর প্রভাব মোকাবিলায় ক্ষতিপূরণ দিতে নারাজ বিশ্ব মোড়লরা, সম্মেলন থেকে একরকম খালি হাতে ফিরতে হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সাথে। একইভাবে নিউবোরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পর গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখনো বিদেশিদের কবজায়। রাজনৈতিক সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষায় লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুই বিদেশি অপারেটরের সাথে। 30 বছরের জন্য কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম। বন্দর, সিটি এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে। আমরা বন্দরকে আমরা তৈরি করব। নিউবোরিং টার্মিনাল সহ যেগুলো আছে, লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। বন্দর কি? বন্দর জনগণের সম্পত্তি, তো জনগণের তো জানার রাইট আছে। জনগণের জানাইয়া করলে অসুবিধাটা কোথায়? এদিকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানের গড়তে এমন উদ্যোগ তাদের। বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির ধারে কাছে আপনাকে যেতে হবে। বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্দরের টার্মিনাল ইস্যুতে জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন, দীর্ঘমেয়াদী কোনো চুক্তির এখতিয়ার নেই এই সরকারের। এদিকে আরও কয়েকটি বন্দরের বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সাম্প্রতিক চুক্তিতে দেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির যে উত্থান, তার নেপথ্যে সবচেয়ে বড় কারিগর চট্টগ্রাম বন্দর। কিন্তু জাতীয় স্বার্থের এই কৌশলগত স্থাপনাটি এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্দরের 7টি টার্মিনালের মধ্যে 2টি বাদে বাকি 5টি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বন্দরের বহুমুখী তাৎপর্য রয়েছে। বিদেশিদের হাতে নিয়ন্ত্রণ গেলে দেশীয় স্বার্থ লঙ্ঘিত হবে। তাই বিদেশি বিনিয়োগে বন্দরের দেশীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ তাদের। সরকার ভালো করত যদি বন্দরটা বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশ সরকারই পরিচালনা করবে, কিন্তু সেটা বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের পিছনে যে প্রফিট দিতে হয় সেটা সরকার করে দিবে। তখন যে জায়গাটা তো বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট অনেকেই শো করত। অতএব সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ সরকার ছাড় দিয়েছে। লাভ ক্ষতি সরকারকে সব জনগণের সামনে উপস্থাপন করা দরকার, কারণ এটা রাষ্ট্রের একটা বিশাল সম্পত্তি। আমি বলেছি শুধু এটা আয়ের উৎস না, এটা আমার
ট্রান্সপোর্টেশন না, এটা আমার স্বাধীনতার সাথেও বিভিন্নভাবে সম্পৃক্ত। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ মনে করেন, শেখ হাসিনার মতোই গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ায় সরকার বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে, যা বিশ্বাসঘাতকতা বলে মনে করেন তিনি। এই সরকার বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সেই প্রত্যাশার মধ্যে যে বিশ্বাসটা ছিল যে এই সরকার গত সরকারের মতো আচরণ করবে না, এইটা পুরোপুরিভাবে ভঙ্গ করেছে এই সরকার। এগুলি সব পুরনো, মানে শেখ হাসিনার সময় উদ্যোগ নেওয়া, এখন এই সরকার এটা ঠিক একইভাবে বাস্তবায়ন করছে, কোনো দরপত্র ছাড়া, কোনো রকম স্বচ্ছতা ছাড়া। কোনো দীর্ঘমেয়াদী চুক্তির কোনো এখতিয়ার এই সরকারের নাই। সুতরাং এই সরকারের কোনো ধরনের দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাওয়া উচিত না, এবং যেখানে যেখানে গেছেন সেটা সংশোধন করা উচিত। এবং কোনো চুক্তি মানুষকে না জানিয়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকবে সেটা মানুষকে না জানিয়ে কোনো সরকারই করতে পারবে না, এই সরকার তো নাই। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর নিয়ে বিতর্কের সুরাহা না হলে সামনে বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বুধবার বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম এনএসএ স্তরের বৈঠক উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খলিলুর রহমান। বৈঠকে সিএসসির কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং দুদেশের দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে রাজি না যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার পরামর্শ তাদের। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষের দিকে এসে তাই এখনও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুখবর মেলেনি। তবে ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো। ব্রাজিলের বেলেন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের COP30 এই অনুষ্ঠান ঠিক শেষের দিকে, আর মাত্র বাকি আছে 2 দিন। তবে এখনো পর্যন্ত উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশ সহ অন্য 74টি উন্নয়নশীল দেশ দর কষাকষি করে যাচ্ছেন তাদের পাওনা আদায়ে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এবং একই সাথে রাশিয়া, যারা আসলে জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে এবং তাদের এই জীবাশ্ম জ্বালানির ফলে উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ করে পুরো বিশ্বকে জলবায়ুর ক্ষতি করছে, অর্থাৎ পরিবেশে যে ভারসাম্য সেটা নষ্ট করছে। সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো চাই না যে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ভালো সিদ্ধান্ত আসুক। তাই বাংলাদেশ সহ যে 74টি দেশ আছে যারা এই ঝুঁকির ভিতরে রয়েছে জলবায়ুর ফলে, ক্ষতির ফলে, প্রভাবের ফলে, তারা আসলে এই শেষ পর্যন্ত এসেও ঠিক চলে গেছে 9 দিন এই জলবায়ু সম্মেলনে, অর্থাৎ COP30 অনুষ্ঠানে। এখনো পর্যন্ত তারা তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন, তারা সাইড ইভেন্ট করছেন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে 1-to-1 বৈঠক করছেন। কিন্তু আমরা এবার জানি যে সবচেয়ে বেশি যে কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এবার এই জলবায়ু সম্মেলন, 30তম জলবায়ু সম্মেলনে তারা যোগ দেননি এবং এমনকি তাদের কোনো প্যাভিলিয়নও এই COP30 অনুষ্ঠানে রাখেননি। অর্থাৎ একই সাথে যেটা ফ্রান্স আসেননি, এরকম বড় যে দেশগুলো কার্বন নিঃসরণ করে যাচ্ছেন যে তারা আসলে এই COP30 অনুষ্ঠানে যোগ দেননি। ফলে 74টি যে ঝুঁকিপূর্ণ দেশ রয়েছে, যার তালিকা বাংলাদেশও আছে, তাদের আসলে দর কষাকষি করতে হচ্ছে যারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে মধ্যপ্রাচ্য সহ রাশিয়া সেসব দেশগুলোর সাথে। কিন্তু মজার ব্যাপার হলো এই দেশগুলো লবিস্ট নিয়োগ করেছে যাতে এই উন্নয়নশীল দেশগুলো এই বিষয় উত্থাপন না করে এই COP30 অনুষ্ঠানে, যাতে তাদের ব্যবসার ক্ষতি না হয়। তো তারা চাচ্ছে আসলে এই বিষয়টাকে তারা ব্যবসা বাণিজ্যের দৃষ্টিতে দেখছেন, তারা আসলে মানবিক দৃষ্টিতে দেখছেন না। ফলে এখনো বোঝা যাচ্ছে না যে COP30 অনুষ্ঠান থেকে উন্নয়নশীল দেশগুলোর ভাগ্যে কি আছে, তারা আসলেই কি কিছু পাবে, যেটা তাদের অধিকার সেটা নিয়ে, নাকি একই রকম অন্যান্য বারের মতো ফিরে যেতে হবে হতাশ হয়ে। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে, এই ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই প্রেক্ষিতেই এমন বক্তব্য দেন মামদানি।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মামদানি এই মন্তব্য করেন। এ সময় তিনি অ্যাডামসকে নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এই নিয়ে প্রবাসীদের আগ্রহ ও উৎসাহ থাকলেও সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে শুরু হয়নি প্রবাসী ভোটার তালিকায় নিবন্ধন কার্যক্রম। এছাড়া ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এখনও পৌঁছায়নি কোনো নির্দেশনা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন প্রবাসীরা। এদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে শিগগিরই একটি বিশেষ অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তা সানাউল্লাহ। তার দাবি, এই অ্যাপসে ভোটারদের তথ্য সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করা হবে। কানাডার টরন্টোর দ্য ডন অন ডনফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিল্পী শিরিন চৌধুরীর পরাণ যাহা জয় নামে একক লালন সঙ্গীত অনুষ্ঠান। দর্শক, যেখানে টরন্টোর সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য শ্রাবণের হিমেল সন্ধ্যাটা ছিল সঙ্গীতের সন্ধ্যা। দর্শক শ্রোতাদের মাতিয়ে শিল্পী শিরিন চৌধুরী পরিবেশন করেন বাউল সম্রাট লালন শাহের বিখ্যাত সব গান। লালনের গানের পাশাপাশি মা আর ছেলে সুষময়ের কাটে না সময় যখন আর কিছুতে গানের সাথে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। বাহরাইনের অনুষ্ঠিত হলো FCCS নকআউট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। এর আয়োজনে ছিল চিত্র ফ্রেন্ডস ক্লাব এবং সার্বিক সহযোগিতা করেছে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন। চিত্রা ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে আলী ইয়ং বয়েজ 31 রানে সার ইয়ং বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন ক্রিকেট ফেডারেশনের প্রেসিডেন্ট সামি মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সহ অনেকেই। প্রায় 24টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। মিশিগানে আসন্ন মোটর সিটি ক্যারাম টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে আয়োজক কমিটি মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশন এক মত বিনিময় সভার আয়োজন করে। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুহেল হক। সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হ্যামট্রমিক সিটির নবনির্বাচিত কাউন্সিলম্যান আবু আহমদ মুসা সহ আর অনেকেই। সভায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আগামী 27 ডিসেম্বর মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোটর সিটি ক্যারাম প্রতিযোগিতা। দেশে আগের দুটি গণভোট আইনের মাধ্যমে হয়েছিল। এবারের গণভোটের বিষয়েও আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এছাড়াও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে ইসি অটল বলেও আবারও জানান তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, নির্বাচনের আচরণবিধি মেনে ভোটে অংশ নেবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে অভিযোগ তার। সংলাপে আবারও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তোলে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। এই সংলাপের চতুর্থ দিনে অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ মোট 13টি দল। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সংলাপ হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাসপোর্ট বা এনআইডি যে কোনো একটি দিয়েই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার দাবি জানান তারা। সমালোচনাও করেন আচরণবিধির। ইলেকশন কমিশন যেভাবে বলে ইলেকশনকে দিক নির্দেশনা দেবে, আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব। শেখ হাসিনাকে এই ফ্যাসিবাদী মসনদ টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল, আমরা সবাই জানি। সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন, সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়।
জামায়াতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলি হচ্ছে। গণভোটের বিষয়ে ইসির পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বলেও অভিযোগ তাদের। নির্বাচনের আগে গণভোটের দাবিও জানান তারা। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি পরিবর্তন হলো, কোনটা আমি হ্যাঁ বলবো, সে যদি বুঝতে না পারে তো খা কি বলবে না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বক্তারা জানান যত বেশি নিয়ম নীতি হবে সেগুলো লঙ্ঘনের প্রবণতাও বাড়বে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব হলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়? করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা, আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই। সিসি বলেন আচরণবিধি পরিপালন ও সকলের সহযোগিতা কামনা করাই সংলাপের মূল উদ্দেশ্য। ভোটার আনতে সহযোগিতা চান রাজনৈতিক দলগুলোর। জানান গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগে জারি করতে হবে আইন। আইনটা তো হতে হবে, আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে তোমরা জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ এগুলো আমরা শুরু করবো আইনটা হওয়ার পরে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে অনেক কাজ এগিয়ে নেওয়া সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। সিসি জানান সুষ্ঠু নির্বাচনের জন্য এবার সিসি ক্যামেরার ভূমিকা পালন করবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা। এছাড়াও ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন করতে সেনাবাহিনীর সহযোগিতা দরকার, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথম দিকে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কেটে গেছে গণভোট আর পিআর সংক্রান্ত জটিলতাও। রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোটের পরিকল্পনা ও বাস্তবায়নে। প্রার্থীরা নেমেছে প্রচারণায়। সব মিলিয়ে দ্রুত গতিতে ছুটছে বাংলাদেশের নির্বাচনের ট্রেন। দীর্ঘদিন ভোট দিতে না পারায় নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে সাধারণ মানুষের মাঝে। প্রধান উপদেষ্টা মনে করেন ফেব্রুয়ারিতে উৎসব মুখর ভোট করতে হলে দরকার সশস্ত্র বাহিনীর সহযোগিতা। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which will be a peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, যেখানে পুলিশের গুলিতে শহীদ হন সহস্রাধিক মানুষ। জনরোষে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন জুলাই বিপ্লবের সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সশস্ত্র বাহিনী। Their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army, for their leaders, and all the rank and file, every single person who served in the army.
দুপুরে মিরপুর সেনানিবাসের স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্ন করা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের জানান, অর্জিত জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটে ভূমিকা রাখতে পারবেন তারা। আমি মনে করি 1 বছর আগে আমি যেই স্টেটে ছিলাম, এই কোর্স শেষ হওয়ার পরে আমি অনেক সমৃদ্ধ এবং আমি আরো মোর কনফিডেন্ট টু মেক এ ডিসিশন মোর কনফিডেন্টলি। ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে তার সেই উদ্ভূত পরিস্থিতির সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য প্রতি বছরই আমাদের নতুন নতুন সংযোজন হয়ে থাকে। আমাদের যে ব্রাদারহুড তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, আমরা যখন কোনো বিপদে পড়বো অবশ্যই সবার আগে আমাদের সেই ভাই আমাদের হাত বাড়িয়ে দিবে। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24 দেশের 311 জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর গণতন্ত্র ফিরিয়ে আনতে দিতে হবে নির্বাচন। বুধবার দুপুরের রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি মহল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণেই 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। যে আমরা কারা, এই যে জুলাই যোদ্ধা বলতে আমরা সকলে জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি মহল। আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। এর মধ্যে বিরোধী সৃষ্টি করছে কিনা। শুধু নির্বাচন নয়, বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা দেশকেই পিছিয়ে দিতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে বলে মন্তব্য তার। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। এজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মুশফিকের ১৭তম টেস্টে মাঠে ছুটে আসলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দিনের খেলা শেষে মুশফিককে ক্রেস্ট উপহার দিয়ে বললেন, মুশফিক বাংলাদেশের গর্ব, তবে সেঞ্চুরিটা প্রথম দিন হয়ে গেলে বেশ ভালো হতো, এমনটাই বললেন ক্রীড়া উপদেষ্টা। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামও মুশফিকের প্রশংসায় মাতেন। দেশের হয়ে প্রথম ১৭তম টেস্ট খেলা মুশফিকুর রহিম, সাথে বিসিবির প্রেসিডেন্ট ও ক্রীড়া উপদেষ্টা। খোশ গপ্পে মেতে প্রবেশ করলেন মিরপুরের সবুজ গালিচায়। এরপর বাংলার ক্রিকেটের এই নায়ককে সম্মানিত করলেন ক্রেস্ট উপহার দিয়ে। চিরাচরিত ভদ্রতার সাথে মুশি তা গ্রহণ করে ধন্যবাদ জানান উপস্থিত সকলকে। এরপরে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে আসিফ মাহমুদ মাতলেন মুশির প্রশংসায়। কথা হচ্ছিল, বলছিলাম এটাই যে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মনে হতো যে এখন একটু বাংলাদেশ বোধহয় ভালো করবে, এই জন্যই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল। বললেন সেঞ্চুরিটা দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হয়ে গেলে আরো একটু পূর্ণতা পেত
টেস্টের সেঞ্চুরি করা মুশফিক। বিশেষ কোনো পুরস্কার মুশিকে দেয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান সিদ্ধান্ত নেবেন পরে। সেটা পরেই ঘোষণা করি। ওনার মধ্যে এখনো খেলা বাকি আছে এবং এটা ১৭তম টেস্টে থামবে না, এটা সামনের দিকে আরো আগামী। আমিনুল ইসলাম বুলবুলও প্রশংসায় ভাসালেন মুশফিককে। আমরা ছোটবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা ১০০ টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম ১৭তম টেস্ট খেলছে। তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক। জাতীয় দলের হয়ে ২০ বছর সার্ভিস দেয়া মুশফিক গোটা বাংলাদেশের রোল মডেল বলেও আখ্যা দেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি প্রেসিডেন্ট। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।